গতকাল থেকেই আমি লক্ষ্য করছি ঘরে ঘরে দীপদান অনুষ্ঠান শুরু হয়েছে। আমাদের ছেলে মেয়েরা গৌতম বুদ্ধকে, সম্রাট অশোককে সামনে রেখে দীপদান উৎসবের মধ্যে মেতে উঠেছে এবং তারা প্রার্থনা করছেন, সব্বে সত্তা সুখিতা হন্তু, সব্বে সত্তা ভেরা হন্তু, সব্বে সত্তা অনিঘা হন্তু। বন্ধুরা, আমাদের বেকুব, নির্বোধ, অশিক্ষিত, অর্ধশিক্ষিত এবং অন্ধবিশ্বাসী আবেগপ্রবণ করে তুলে আমাদের গাঁট কাটাই হচ্ছে ব্রাহ্মণবাদীদের নীতি। আর এই গাঁট কাটার ব্যবসায় ওরা যে সমস্ত টুলগুলো ব্যবহার করে, এইগুলো হচ্ছে এই যে বেদ, পুরাণ, কাব্য, মহাকাব্য, শ্রুতি, স্মৃতি নামক যে শাস্ত্রের কথা বলে, সেই শাস্ত্র এক ধরনের টুল। দেখবেন এর সঙ্গে জুড়েছে কিছু পোঙ্গা পণ্ডিত। এই বাবা, সে 1 ব্যাটারি, 1.5 ব্যাটারি, 4 ব্যাটারি বাবা হতে পারে, আর কিছু চালকলা খেকো ব্রাহ্মণ। এর সঙ্গে জুড়েছে খড়, মাটি, সুতুলি পাকিয়ে একটা নাড়ার পন্দা তৈরি করে তার পেছনে আঁছোলা বাঁশ ঢুকিয়ে দিয়ে খাড়া করে নানা ধরনের যে পুতুলগুলো তৈরি হয়, সেই পুতুলগুলো টুল হিসেবে ব্যবহার করে আপনার গাঁট কাটার জন্য। আর এর মধ্যে ওরা জুড়েছে পঞ্চমকারের সাধনা। আপনারা জানেন পঞ্চমকার কাকে বলা হয়? এই পঞ্চমকারের সাধনার সাথে সাথে আরো রয়েছে এই ধূপ, ধুনুচি আর ঢাকের তালে তালে উদ্দাম নৃত্য, ঢক্কা, নিনাদ। আর 6 নম্বরে আছে একেবারে ব্যাপক হুল্লোড়, হইচই, চেঁচামেচি, একেবারে মহোৎসবের মতো অবস্থা। এই যে 6টি যে চক্র, ষটচক্র, এই ষটচক্র যদি প্রয়োগ করে তাহলে দেখবেন এই যে মগজহীন বেকুবদের শিরায় শিরায়, উপশিরায় এবং বংশ পরম্পরায় দৈব দাস, গোলাম, এরকম যে জেনারেশন তৈরি করার জন্য এই ষটচক্রই কিন্তু যথেষ্ট। এই ষটচক্রের মধ্যে একবার ঢুকলে এই গোলাম সমাজ আর প্রশ্ন করবে না, নিজেদের আত্মপরিচয়, বংশ পরম্পরা জানতে চাইবে না। ওই চালকলা খেকো ব্রাহ্মণ তার ব্যবসার জন্য যা যা বলবেন সেটাই মেনে নেবে এবং তার যে পরবর্তী প্রজন্মকেও এই ব্রাহ্মণ্যবাদী কলোনির একজন আদর্শ গোলাম বানিয়ে কেটে পড়বেন। এখন প্রশ্ন তুলুন যে ব্রাহ্মণবাদীরা বা ইউরেশিয়ান যাযাবরেরা কি এই যে দীপাবলি, দিওয়ালি, যে সমস্ত কথাগুলো বললাম, তা সৃষ্টি করেছেন এই ইউরেশিয়ান যাযাবরেরা? অনেকে বলবেন হ্যাঁ, তো কালী পুজোর সাথেই তো দিওয়ালি, দীপাবলি এসব যুক্ত। তা প্রশ্ন করুন তো, কালী পুজো বাজারে এলো কবে থেকে? কালী পুজো বাজারে এলো কবে থেকে? এই বাংলায় এবং এই বঙ্গদেশে, যে বঙ্গদেশটার কথা বলছি সেটা বৃহৎ বঙ্গ, সেটা মায়ানমার থেকে একেবারে কাবুল, কান্দাহার পর্যন্ত বিস্তৃত ছিল পাল আমলে। এই পাল আমলেও তো এই কালী পুজোর প্রচলন ছিল না। পালের পরে সেন আমলে যে সমস্ত কিছু পাওয়া যায় তার মধ্যে কালীর যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সেই সমস্ত নিদর্শন একেবারেই পাওয়া যায় না। কালী পুজোর বাজার কোন সময় বসতে শুরু করলো জানেন? মুসলমান আমলে। একেবারে পরিষ্কার করে
মানে সন তারিখ দিয়ে বলে দিতে পারি কালী পুজোর বাজার শুরু হলো মুসলমান আমলে। এই মুসলমান শাসকেরা নবদ্বীপের কিছু পঙ্গা পাষণ্ডদের অর্থ সাহায্য করে তাদেরকে শাস্ত্র লিখতে উৎসাহিত করে, আর এরকম কিছু পণ্ডিত পঙ্গা পাষণ্ড এই শাস্ত্র লিখতে শুরু করে। তার মধ্যে পণ্ডিত রঘুনন্দন একজন। এই রঘুনন্দন কিন্তু কালী পূজার বিধান লেখেননি, অর্থাৎ রঘুনন্দন পর্যন্ত কালী পুজো সম্পর্কে ব্রাহ্মণদের মগজে কিছু নেই। রঘুনন্দন রচনা করেছিলেন লক্ষ্মী পুজোর বিধান, কালী পুজোর বিধান নয়। পরবর্তীকালে যখন ব্রাহ্মণ্যবাদীরা তাদের কলোনি বিস্তার করতে শুরু করে এবং সেই কলোনিয়াল একজন রাজা ছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র। এই কৃষ্ণচন্দ্র যা যা করেছেন সমস্ত কিছুই ব্রাহ্মণ্যবাদের যে প্রচার প্রসারের জন্য করেছেন এবং ব্রাহ্মণ্যবাদী কলোনিতে পরিণত করেছে এই বাংলাকে। তিনি কালী পুজো শুরু করেন। আপনারা জানেন যে এই কালী পুজো নিয়ে দারুণ সমস্ত গান রচনা করেছেন রামপ্রসাদ সেন। তারপরে রাম ও কৃষ্ণের কথা আপনারা জানেন, বামা খ্যাপার কথা আপনারা জানেন এবং বিবেকানন্দের কথা তো আপনারা জানেন। কিছু ফিরিঙ্গি, অ্যান্টনি ফিরিঙ্গির মতো কিছু ফিরিঙ্গিও এই কলকাতাতে কালী পুজোর বাজার শুরু করে। কালী পুজোর বাজার 700 থেকে 800 বছরের আগে বাংলায় তথা সারা ভারতে শুরু হয়নি। কালী পুজোর বাজার নেই। এই যে ব্যবসা শুরু হয়েছে, সেই ব্যবসা শুরু হয়েছে 700 থেকে 800 বছর আগে। তাহলে কালী পুজোর সাথে দীপাবলি, দিওয়ালি, দীপান্বিতা, দীপ জ্বালানোর যে দীপদান, দীপোৎসব, এর যে সম্পর্ক, তার যুৎসই উত্তর আপনারা পেলেন। যখন কোনো পঙ্গা পণ্ডিতকে জিজ্ঞাসা করবেন যে কালী পুজোর সাথে দীপাবলির সম্পর্ক কি, পঙ্গা পাষণ্ডটি একটা থেকে আরেকটা থেকে আরেকটা মিথ্যের বেশাতি করে যাবে, জুমলাবাজি করে যাবে। সঠিক উত্তর যেটা লিখিত আকারে পাওয়া যায় অথবা প্রত্নতাত্ত্বিক ভাবে যেটা পাওয়া যায়, সে তত্ত্ব ওরা খাড়া করতে পারবে না। ওরা যেটা বাংলায় শুরু করলো সেটা কি জানেন? সেটা বাংলা মদের চোলাই কারবার, গাঁজা, ভাং, ধুতরার কারবার। এই গাঁজা, ভাং, ধুতরা এবং বাংলা মদের চোলাই কারবার শুরু হয়ে গেল এই কালী পুজো ইত্যাদির নামে। একটা সময় যখন বল্লালের সময় ছিল তখন এটাকে বলা হতো কৌলিক সুরা, এখন যেটাকে আপনারা চুল্লু বলেন। তো এই মদ, গাঁজা এর ফেরিওয়ালারা পুজোরটাকে সামনে রেখে এই ব্যবসাটা শুরু করে দিল। আর আপনার বাড়ির টাকা পয়সা, আপনার গাঁট কাটার জন্য এটাকে ধর্মের একটা গেট আপ তৈরি করলো, যে ধর্মের মধ্যে দিয়ে এইগুলো যদি চালান করি তাহলে মদটা ধর্মের একটা টুল হিসাবে দাঁড়িয়ে যাবে। গাঁজা, চরস, ভাং যা যা বলছেন, যেগুলো এখন নার্কোটিক আইনে নিষিদ্ধ এবং জেল জরিমানা হয়, বেল হয় না, সেই সমস্ত কিছু ধর্ম দিয়ে এরা সেটাকে বাজারে চালু করার চেষ্টা করলো এবং সারা বাংলাকে এইভাবে একটা সুন্দর বাংলাকে উচ্ছৃঙ্খল বাংলাতে পরিণত করে দিল। লোকজীবনে প্রচলিত আছে যে কার্তিক অমানিসার কালে পূর্বপুরুষদের স্মরণ করার জন্য এই প্রদীপ প্রজ্বলন করা হয় বা প্রদীপ দান করা হয় বা দীপ দান করা হয়। এখানেও আপনারা প্রশ্ন করবেন, মেনে নেবেন না। প্রশ্ন করবেন যে তাহলে যদি সত্যি সত্যি পূর্বপুরুষ এবং নারী
যারা আমাদের পূর্বে ছিলেন তাদেরকে স্মরণ করার জন্য দীপ দান করা হয়, তাহলে সেটা কার্তিক অমানিসার রাতে বা সন্ধেবেলায় সেটা জ্বালানো হয় কেন? প্রশ্ন তো করতে হবে। প্রশ্ন না করলে তো উত্তর চলে আসবে না, উত্তরটা পাওয়া যাবে না, সেটা মেনে নেবে এবং অন্ধবিশ্বাস মানুষের মনের মধ্যে থেকে যাবে। তাই প্রশ্ন করতে হবে যে তাহলে এই কার্তিক অমানিসার সময়ে এই প্রদীপ বা দীপ দান করা হয় কেন? বন্ধুরা, এখানেই কিন্তু সমস্ত কিছু লুকিয়ে আছে। কারণ এই ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ। কৃষির উপর ভিত্তি করে এই দেশটি সারা পৃথিবী জয় করেছিল এবং সেই কৃষি পণ্যের অন্যতম পণ্য হচ্ছে ধান। এবং সেই ধান এই সময় গৃহস্থের আঙিনাতে আসে, মাঠে মাঠে এই সময় সোনালী ধান দেখা যায়। ফলে দেখবেন যে এই কৃষি উৎসবের সঙ্গেই যুক্ত রয়েছে এই দীপ ও দানের উৎসব। আমরা যে সমস্ত রাঢ় বঙ্গে দেখতে পাই যে করম, কাড়াম, আদিবাসী সাঁওতালি ভাষায় যেটাকে বলা হয় কাড়াম, সেটা শুরু হয় কখন? যখন ধান গর্ভবতী হয় এবং সেই সময় এই করম কাড়ামের মধ্যে দিয়ে ধানকে পুজো করা হয়। করম বা কাড়ামের সময় হালকা একটু জল থাকে, কারণ প্রচুর বর্ষা হয়েছে, হালকা জল থাকে, একটু হাঁটু সমান জল কিংবা তার নিচে জল। সেই জলের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় নিম বা পড়াশি নামক এক ধরনের গাছের পাতা। কেন জানেন? এটা ন্যাচারাল পেস্টিসাইডস। এই যে নিমের রস এবং পড়াশি পাতার রস ওই ধান খেতে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আর ধানকে বিভিন্নভাবে, যেমন মাজরা পোকার হাত থেকে রক্ষা করে এই সমস্ত যে দেশীয় পেস্টিসাইডস গুলো। আর কি করা হয় দেখুন, ঠিক এই সময় একটু পরেই যখন ধানটা ফুল হয়ে সবে ধান আসতে শুরু করে, সেটা সেই সময়টা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সময়। কারণ ওই সময় যদি রোগ পোকা আক্রমণ করে তাহলে ধানের ফসল একেবারে কমে যাবে। তাই ধান ক্ষেতের মাঝখানে একটি কাকতাড়ুয়া লাগিয়ে দেওয়া হয়। অর্থাৎ ওই যে যারা ফড়িং প্রজাপতি পাখি, যেমন বাবুই পাখি এই সময় ধান খেতে আসে, তারা মনে করে যে ওটা একটি বোধহয় মানুষ, সেই জন্য তারা অনেকে দূরে থাকে। আর ওই সময় ওই যে কাকতাড়ুয়া, সেই কাকতাড়ুয়ার ওখানে রাতে পেঁচা বসে আর দিনের বেলায় কিছু ওই পোকা মাকড় খাওয়া যে সমস্ত পাখি, সেই পাখিগুলো বসে। ফলে কি হচ্ছে, প্রাকৃতিক ভাবেই এই ধানটাকে ঘরে আনার জন্যই মানুষ এই সমস্ত বিষয়ের দিকে নজর রাখে। ধান যখন একেবারে একটু পাকতে শুরু করে, সেই সময়টা আরো গুরুত্বপূর্ণ সময়। পাকতে শুরু করলে আমার মানুষেরা কি করে, এই যে ভারতের জনপুঞ্জের মানুষেরা, গ্রামগঞ্জের মানুষেরা, ঝড় ঝঞ্ঝা থেমে গেছে, ঘর বাড়ি ভেঙে গিয়েছিল, সেগুলোকে আবার লেপে টেপে সুন্দর করে সাজিয়ে তোলে। আদিবাসী পাড়াতে যদি আপনারা যান, সেখানে দেখবেন সমস্ত ঘরগুলোকে সুন্দর করে আলপনা দিয়ে তাকে রাঙিয়ে তোলা হয়েছে। এই আলপনার মধ্যে লুকিয়ে আছে আমাদের ইতিহাস, এই আলপনার মধ্যে লুকিয়ে আছে আমাদের পরম্পরা, এই আলপনার মধ্যে লুকিয়ে আছে আমাদের যে উলঝান অবস্থা, সেইটাকে সোহরাই করা, অর্থাৎ ঠিকঠাক করে তোলা হচ্ছে এই উৎসবের আসল বিষয়। সুপ্রাচীন কাল থেকে এই যে জনপুঞ্জের যে উৎসব, সেই উৎসবের সময় আমাদের যে লোকপাল ছিল আগে,
বাংলায় কোনো রাজা টাজা ছিল না, বাংলায় ছিল বণিক এবং কোটাল, অর্থাৎ বণিক পুত্র কোটাল পুত্রের কথা আমরা জানি। বাংলায় রাজতন্ত্র শুরু হয়েছে অনেক পরে। এটা ছিল একটা গণরাজ্য। সেই গণরাজ্যে কোনো রাজা ফাজা ছিল না, ছিল আমাদের বণিকেরা, আমাদের কোটাল পুত্রেরা। তো স্বাভাবিক কারণে এই লোকপালেরা এই সময় ফিরে এসে যে লোকোৎসব, সেই লোকোৎসবে তারা মেতে উঠত। আর মেতে উঠত এই অমানিসার সময়। কেন অমানিসার দিনে প্রদীপ জ্বালানো হয়? কারণ ঘোর অন্ধকারের সময়ে যদি দূরে কোথাও আলো জ্বলে, তাহলে একটি পোকা, একটি কীট পতঙ্গ, যাদের মধ্যে একটা আলাদা হরমোন রয়েছে যে তারা আগুন দেখলেই সেখানে চলে যায় এবং তারা আগুনে পুড়ে মারা যায়। ফলে কি হচ্ছে, এই ঘোরতর অমাবস্যার রাতে প্রদীপ জ্বালানো হয় এবং প্রদীপ জ্বালানোর সাথে সাথে দেখা যায় যে আনাচে কানাচে প্রদীপ দেওয়া হয়, ধানের খেতে পুকুর পাড়ে প্রদীপ দেওয়া হয়। সেখানে এই সমস্ত ক্ষতিকর কীট পতঙ্গগুলো এসে ওখানে তারা পুড়ে মরে যায়। অর্থাৎ কীট পতঙ্গকে দমন করার জন্য এই ব্যবস্থাটি চালু করেন আমাদের যে পূর্বপুরুষ, যে কৃষি প্রধান মানুষ, তারা এই প্রকৃতির সঙ্গে সম্পর্ক রেখে প্রকৃতির মধ্যে থেকে জ্ঞান আহরণ করেই এই যে পদ্ধতি চালু করেন, এটাকে বলা হয় দীপাবলি। স্বাভাবিক কারণে এই যে ধান ঘরে এলো, গবাদি পশুর জন্যে আমরা এত সুন্দর ধান পেলাম, এই ধান চাষের পরম্পরা শিখিয়ে গেছে আমাদের পূর্বপুরুষ। তাই সমাধি ক্ষেত্রগুলোকে এবং আমাদের গবাদি পশু যেখানে যেখানে থাকে সেখানেও প্রদীপ প্রজ্বলিত করা হয়। এই সময় রাঢ়বঙ্গে বাদনা পরব হয় এবং সোহরাই হয়। আর এই দক্ষিণবঙ্গে হয় গাসি নামক একটি পরব। গাসি পরবে কি হয় জানেন? ছোটবেলায় আমি নিজে করেছি। ভোরবেলা 4টে সাড়ে 4টের মধ্যে, ওই দিন আগে ঘুমোতে বলতেন মা যে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো সবাই, গাসি আজকে। তো 4টে সাড়ে 4টের মধ্যে সবাইকে তুলে দিতেন। আমরা উঠেই এই ছোট ছোট লাঠি, সেই লাঠি দিয়ে আমাদের যে বেড়াটা ছিল, স্বাভাবিকভাবেই সেই বেড়া তো এখনকার মতোই মানে ইটের গাঁথনি নয়, গ্রামে গঞ্জের বেড়া, সেটা হয় পাকাটির বেড়া, না হলে আগে গোল পাতার বেড়া তৈরি হতো, দড়মার বেড়া তৈরি হতো, যেখানে মানে বাজালে পরে ওই যে লাঠি ডাং, সেটা দিয়ে বাজালে আওয়াজ হতো। তো সেই ওই বেড়াতে ডাং মারতে মারতে আমরা বলতাম, এই বাড়ির ইন্দুর বান্দর ওই বাড়ি যা, ফেলির মায়ের নোট খুঁড়ে খুঁড়ে খা। তো এই রকম করে একটা যে লোকোৎসব, সেই লোকোৎসবের মধ্যে ছোট থেকে একেবারে বড় সবার ছিল কন্ট্রিবিউশন, সবার ছিল অংশগ্রহণ। আর সেই অংশগ্রহণের মধ্যে দিয়ে জমে উঠত এই যে গাসি, বাদনা, সোহরাই। এই সময়, এই দিনে, এবং এই কারণেই পূর্বপুরুষের উদ্দেশ্যে এবং সমস্ত জায়গা থেকে অন্ধকার সরিয়ে দেওয়ার জন্যে আমাদের মানুষরা দীপ দান করতেন। বড় বড় লোকপাল, সেই সমস্ত লোকপালেরা, বাংলার যে পাল, তারা মুখরি যে ডাইনেস্টি, সেই ডাইনেস্টির মানুষেরা, হর্ষবর্ধনকে আমরা দেখেছি, আমরা গোপালকে দেখেছি, এই সমস্ত লোকপালেরা এই দীপদান উৎসবে মেতে উঠতেন এবং এই সময় একেবারে রাজকোষ থেকে সমস্ত কিছু উজাড় করে জনগণের মধ্যে বন্টন করে দিতেন। এটা ছিল অসুরদের একটি অর্থনৈতিক ব্যবস্থা, যে ব্যবস্থায় শুধুমাত্র রাজা বড়লোক হবে না,
যে ব্যবস্থায় সমস্ত যে অর্থনৈতিক অবস্থাটা সমানভাবে ভাগ করে নেবে প্রজাপুঞ্জের মধ্যে দিয়ে, এমন আছে আমরা দেখতে পেয়েছি যে হর্ষবর্ধন কপোর্দক শূন্য হয়ে রাজকার্যে ফিরে এসেছেন। আবার এই যে নীতির জন্যেই হর্ষবর্ধনের রাজকোষ ভরে দিয়েছে এই জনগণ, প্রজাপুঞ্জ। ফলে জনগণের সাথে আমাদের যে লোকপালের সাথে এখন যে রাজতন্ত্রের সম্পর্ক, সেই সম্পর্ক ছিল না, গণরাজ্যের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক ছিল। তাই রাজা মহারাজারাও এই যে লোকপুঞ্জের উৎসবে মেতে উঠত, দীপদানে মেতে উঠত। আমরা দেখেছি যে একেবারে মৌর্য থেকে শুরু করে আমাদের পাল আমল পর্যন্ত এই দীপদানের ব্যবস্থা ছিল। এবং এই সমস্ত কিছুই যে আর্কিওলজিক্যাল এভিডেন্স, সেই এভিডেন্সের মধ্যে দিয়ে আমরা দেখেছি যে বট বৃক্ষের নিচে প্রদীপ দান করা হয়েছে। সেগুলো আমরা পেয়েছি বিভিন্ন প্রত্ন উৎখনন থেকে, এগুলো পাচ্ছি। কিন্তু কোথাও এই প্রত্ন উৎখননের কোথাও ওই রকম একটি জীব বের করা, ওই রকম একটি সন্ত্রাস মূর্তি ধারণকারী একটি পুতুলের কোনো চিহ্ন নেই বাংলায়, সারা পৃথিবীতে নেই। ওই রকম একটি চিহ্ন নেই। স্বাভাবিক কারণেই এই বিষয়গুলো সম্পূর্ণভাবে ঘটেছে আমাদের জনগণের জন্য এবং প্রজাবৎসল লোকপালদের জন্য। এত এত সুন্দর করে এই দীপদান উৎসবগুলো তৈরি হয়েছে। আমরা এর প্রথম যে নমুনাটা দেখতে পাই যে কপিলাবস্তুতে দীপদান উৎসব হচ্ছে। এর আগে আমরা দেখিয়েছি, কিন্তু এখন কি প্রচার করছে ওরা? প্রচার করছে কে? দেশের প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী প্রচার করছেন আবদপুরী রঘুনন্দন আয়ে, ঘর ঘর নারী মঙ্গল গায়ে। এই দিনে রাবণকে হত্যা করে এই দিনেই নাকি রঘুনন্দন আবদপুরীতে এসেছিলেন এবং তাকে বন্দনা করার জন্য ঘর ঘর নারী মঙ্গল গায়ে। এটা প্রচার করছে কে? ভারতের টাকায়, জনগণের টাকায় প্রচার করছে ভারতের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী প্রচার করছে জন্য সবাই গদগদ আহা করছে। কিন্তু কত বড় মিথ্যে, কত বড় মিথ্যেচার। যারা শাস্ত্র পড়ে তারা তো জানে। এর আগে আমরা দেখিয়ে দিয়েছি, গোটা রামায়ণ ঘেটে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করেছি। রামের যেদিন ও বনবাসে যাচ্ছে সেখান থেকে রাম ফিরে আসা পর্যন্ত একটি তল্লাশি করে, একেবারে গোটা রামায়ণকে তল্লাশি করে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করেছি। পর ঘটনাগুলোকে সাজিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করেছি। সেখানে আমি দেখিয়েছি এর আগে ভিডিওগুলোতে এই বিষয় নিয়ে, এই যে জুমলাবাজি চলছে, এই যে মিথ্যের বেশাতি চলছে, এই যে ব্রাহ্মণ্যবাদী কলোনিটাকে আরো মজবুত করার জন্যে সমস্ত মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, চালাকি বজ্জাতি করা হচ্ছে, সেটাকে ভালো করে দেখিয়ে দিয়েছি যে কত বড় চালাকি হচ্ছে। এটা দেশের টাকায়, জনগণের টাকায়, সেই টাকা খরচ করে ব্রাহ্মণ কলোনি বিস্তার করার জন্যে এই কাণ্ডটি করছেন বাংলার মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী। আমরা পরিষ্কার করে দেখিয়ে দিয়েছি যে রাম কখনোই শরৎকালে অবধপুরীতে ফিরে আসেনি। রাম ফিরে এসেছে চৈত্র মাসে ফিরে এসেছেন। ভয়েস অফ বহুজনের অনেকগুলো যে ভিডিও আছে, সেই ভিডিওতে বইয়ের পাতা থেকে তুলে ধরে
বইয়ের পাতা থেকে তুলে ধরে আমি প্রমাণ করে দিয়েছি যে এই মানুষগুলো কত বড় মিথ্যেবাদী এবং মিথ্যের বেশাতি করে এই ব্রাহ্মণ্যবাদী কলোনিগুলোকে আরো প্রসারিত করার জন্য এই সমস্ত ভণ্ডামি চালিয়ে যাচ্ছে। ব্রাহ্মণবাদী কলোনিতে অবস্থান করার জন্য গোলামরা থাকতে পারে, কিন্তু ভারতবর্ষের স্বাধীন চেতা মানুষ ব্রাহ্মণের কলোনিতে বসবাস করবে কেন? ভারতের যেখানে সংবিধান রচনা হয়েছে সেই সংবিধান অনুযায়ী ভারতবর্ষকে জনপুঞ্জের একটি দেশ হিসাবে গড়ে তুলতে হবে, সেখানে ব্রাহ্মণবাদী কলোনিতে বসবাস করতে হবে কেন? এই প্রশ্ন উঠে আসছে। এই যে 18 থেকে 28 বছরের জেনজিরা প্রশ্ন তুলবে এরপরে যে আমরা ব্রাহ্মণবাদী কলোনির বাসিন্দা হব কেন? শুধুমাত্র 3.5% যে ব্রাহ্মণ, তারা এখনো পর্যন্ত আমাদের কামায় গন্ডে পিণ্ডে চেটে কুটে খাবে কেন? এর জবাব তো দিতে হবে, জবাব দিতে হবে একদিন, এবং সেদিন চলে এসেছে। চারিদিক থেকে এই কাণ্ড শুরু হয়ে গেছে। সিংহল থেকে শুরু হয়েছে, শ্রীলঙ্কা থেকে, বাংলাদেশে শুরু হয়েছে, নেপালে শুরু হয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই জেনজিরা ভারতবর্ষের একেবারে আগাবস্তলা খোলস পাল্টে দেবে, আমরা বিশ্বাস করি। সেটা জেনজিরা এটা মানবে না। আজকে যে সমস্ত যুবকদের বই দেওয়ার কথা, যে সমস্ত যুবকদের চাকরি দেওয়ার কথা, তাদের সেই সমস্ত বই পুস্তক না দিয়ে, চাকরি না দিয়ে তাদের ঘাড়ে কাবাড়ি তুলে দিচ্ছে। ওখানে গিয়ে জল ঢালো, কার বাপের কিসের জল ঢালো, আর তাতে তোমার মুখ্য লাভ হবে। এটা যখন বুঝতে পারবে তখন কিন্তু এই মানুষগুলোই রুখে দাঁড়াবে। বন্ধুরা, এই যে প্রথম দীপাবলির যে প্রথম ঐতিহাসিক, ব্রাহ্মণবাদীদের চ্যালেঞ্জ করুন যে বাপু মোটা মোটা কথা বলো, বড় বড় কথা বলো, একটাও ঐতিহাসিক গ্রন্থ থেকে তুলে ধরতে পারো যে তোমার বাপ ঠাকুর দ্বারা এই দীপদান উৎসব পালন করেছিল এবং সেই দীপদান উৎসবের এই হচ্ছে তার প্রত্নতাত্ত্বিক নিদর্শন? কিচ্ছু বলতে পারবে না, কারণ হচ্ছে ওদের মগজটাও ওই পঞ্চম আকারের সাধনায় মত্ত হয়ে আছে জন্যে বক 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 করবে, আপনাকে দু চারটে গালাগালি করবে। তো ওরকম গালাগালি দু চারজন যদি করে, আমরা সংখ্যায় 92%, একজন দুজন কয়েকদিন ধরে গালাগালি করবে, তারপরে চিহ্নিত হয়ে গেলে তার অবস্থাটা কি হবে? কি হবে তার অবস্থাটা? যাই হোক, এটা জেনজিরা পরবর্তীকালে জেনজিরা বুঝে নেবে যে কারা গালাগালি করে, কারা দালালি করে। বিষয়টা হচ্ছে যে একেবারে ঐতিহাসিক ভাবে এই দীপদানের উৎসব আমরা দেখতে পাই কপিলাবস্তুতে। গৌতম বুদ্ধের তখন 35 বছর বয়স, বোধিসত্ত্ব লাভ করেছেন। বোধিসত্ত্ব লাভ করার পরে তিনি এক সময় বারাণসীতে আসেন। সেখানে হিরণ্যবনে তার যে 5 জন অনুগামী ছিল, সহচর ছিল, সেই সহচরদের সাথে তিনি মিলিত হন। কেন মিলিত হন? তিনি তো কথা দিয়েছিলেন বিম্বিসারকে যে রাজা, আমি যদি বোধিসত্ত্ব লাভ করতে পারি তাহলে তোমাকে আগে বলবো, কারণ বিম্বিসার দাবি করেছিল, অনুরোধ করেছিল যে তুমি যদি বোধিসত্ত্ব লাভ করো তাহলে প্রথমে আমাকে জানাবে। কিন্তু কোনো কারণে বিম্বিসারকে না জানিয়ে তিনি 5 জন সহচরের কাছে চলে এলেন। এই যে পৃথিবীর প্রথম যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা হচ্ছে পেডিস্টারিয়ান এডুকেশন সিস্টেম। যে যিনি শিক্ষা দেবেন তিনি ঘরে বসে মাস্টারি ফলাবেন না, তিনি পায়ে হেঁটে যাদের শিক্ষা দেবেন তাদের কাছে এসে তাদের সঙ্গে বসে তিনি শিক্ষা দেবেন। এই পেডিস্টারিয়ান যে এডুকেশন সিস্টেম, সেই সিস্টেম তৈরি করলেন মহামতি গৌতম বুদ্ধ।
তাদের কাছে তিনি বললেন যে আমি এই পরম সত্য লাভ করেছি, এই পরম সত্যকে পঞ্চশীল, অষ্টাঙ্গিক মার্গ, পারমিতার মধ্যে দিয়ে আমি দেখতে পেয়েছি। আর তারপরেই এই যে 5 জন এবং গৌতম বুদ্ধ নিয়ে 6 জন, এই 6 জন নিয়ে শুরু হলো ভিক্ষু সংঘের প্রথম পথ চলা। তারপরে আপনারা জানেন ভিক্ষু সংঘ, বিশাল বড় ভিক্ষু সংঘ তৈরি হলো। একদিন শুদ্ধোদন শুনতে পেলেন যে গোতামা ভিক্ষুগণ নিয়ে এই কপিলাবস্তুর আশেপাশে কোথাও একটা অবস্থান করছেন। এ কথা শোনার পরে বাবার মন্ত তিনি রথে চড়ে বসলেন, দৌড়ে গেলেন সেই পল্লীতে যেখানে গৌতম বুদ্ধ তার যে সহচরদের নিয়ে তিনি অপেক্ষা করছিলেন। তিনি গিয়ে দেখলেন যে গৌতম বুদ্ধ একটা ভিক্ষাপাত্র হাতে নিয়ে এক পল্লী বালার কাছে আধ পোড়া একটা আলু ভিক্ষা করছেন। পল্লী বালা এই আধ পোড়া আলুটা হয়তো সে খেত, সে না খেয়ে গৌতম বুদ্ধকে সেই আলুটা দিয়েছেন। গৌতম বুদ্ধ সেটা গ্রহণ করেছেন। এটা দেখার পরে শুদ্ধোদনের চোখে জল, তিনি কাছে এলেন, গৌতমার হাত ধরলেন, হাত ধরে বলছে যে শাক্য কুলের কোন ব্যক্তি কোনদিন এইভাবে ভিক্ষা করেনি, তুমি সেইভাবে ভিক্ষা করছো এবং কুলের গৌরবকে নষ্ট করছো। মহামতি গৌতম বুদ্ধ হেসে বললেন, বাবা, আজ যদি আমি ভিক্ষুর বেশ ধারণ না করতাম তাহলে একজন পল্লী মাতা, একজন পল্লী ভ্রাতা, একজন পল্লী বধূর মনের যে অবস্থাটা হয়, যে অবস্থার জন্যে তার দুঃখ তৈরি হয়, সেই দুঃখটা আমি নিজে জানতে পারতাম না। পৃথিবীর মহান মানুষেরা এইভাবে ভিক্ষুকের বেশে সে বিভিন্ন জায়গায় ঘুরেছে, সমস্ত জায়গায় ঘুরেছে, তাই তারা মহান সত্যকে আবিষ্কার করতে পেরেছে। আমিও সেই মহান সত্যকে আবিষ্কার করতে পারতাম না যদি আমি না এই ভিক্ষু সংঘ গড়ে তুলতাম। ভিক্ষু সংঘ মানে হচ্ছে সমস্ত কিছুকে জানার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জন্যে সমস্ত জ্ঞানগুলোকে আহরণ করার জন্যে একটা সংঘ। বাবা বুঝতে পারলেন যে গৌতমাকে ফেরানো যাবে না, কারণ ছোট্ট যে সংসার, সেই সংসারের যে আবেগ, সেই আবেগ থেকে সে অনেক অনেক বাইরে চলে এসেছে। সে বৃহত্তর একটা জগতের মধ্যে সুখ দুঃখের কারণ খুঁজে মহাকারুণিকে পরিণত হয়েছে। তাই শুদ্ধোদন বললেন যে গৌতমা, তুমি একবার কপিলাবস্তুতে এসো, আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। গৌতম বুদ্ধ আমন্ত্রণ রক্ষা করবেন বলে কথা দিলেন। যেদিন গৌতম বুদ্ধ কপিলাবস্তুতে গেলেন সেদিন কার্তিক অমানিসা। শুদ্ধোদন কপিলাবস্তুর গৃহগুলোকে ফুল দিয়ে সাজিয়ে তুললেন এবং তার যে গিরি কন্দর সমস্ত জায়গাগুলোকে প্রজ্বলিত করলেন দীপমালা দিয়ে, আকাশে তুলে দিলেন আকাশ প্রদীপ। সন্ধ্যায় নাগরিকেরা একেবারে পরিশুদ্ধ পোশাক পরে মঙ্গল কামনা করে প্রদীপ প্রজ্বলন করে এই দীপদান অনুষ্ঠান শুরু হলো। আর এটাই হচ্ছে ভারতবর্ষের ঐতিহাসিকভাবে প্রথম দীপদান উৎসব। সেই থেকেই ভিক্ষু সংঘ এই দিনটাকে
দীপদান উৎসব হিসাবে পালন করে। আমরা দেখতে পাই এই কথাগুলো লিখিত আছে মহাবংশ, কুলবংশ, দীপবংশে। সুতরাং এই কথাগুলো যেগুলো আমরা বলছি সেগুলো সারা ভারতে জম্মু দ্বীপে যখন ব্রাহ্মণ্যবাদীরা এই যে সমস্ত গিরিখাত গিরিপথের মধ্যে দিয়ে যাযাবরের মতো আবর্জনা খুঁটে খুঁটে খায়, তার আগে রচিত হয়েছে এই কাহিনীগুলো। সেগুলো রয়েছে দীপবংশ, মহাবংশ, কুলবংশের মধ্যে। দ্বিতীয় যে বৃহত্তর যে ঘটনাটি দেখতে পাই সেটা হচ্ছে সম্রাট অশোকের দান। সম্রাট অশোক এই উৎসবটাকে সারা পৃথিবীময় ছড়িয়ে দেন। মহাথেরোরা আছেন, তাদের কাছে জিজ্ঞাসা করেন যে মহাকারণিক গৌতম বুদ্ধ কত ধরনের দেশনা আমাদের দিয়েছেন। ভিক্ষুরা বলেন মহাকারণিক গৌতম বুদ্ধ 84,000 দেশনা আমাদের দিয়েছেন, সেগুলো গাথা আকারে আমাদের কাছে রয়েছে। সম্রাট অশোক তৃতীয় বৌদ্ধ সম্মেলন করেন এবং তৃতীয় বৌদ্ধ সম্মেলন করার পরে এই যে গাথাগুলোকে লিখে রাখার ব্যবস্থা করেন। তারপরে যখন সমস্ত কিছু হয়েছে তখন তিনি বলেন যে আমি মহাকারণিক গৌতম বুদ্ধের 84,000 যে গাথা রয়েছে সেই গাথা অনুসারে আমি 84,000 ধম্ম রাজিকা তৈরি করে এ সব কিছুই লোকের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে সেগুলোকে অর্পিত করব। তখন সংঘমিত্রা এবং মহিন্দ দাঁড়িয়ে আছেন। সমস্ত বিশাল বিশাল মহা যে থেরোগুলো দাঁড়িয়ে আছেন, তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে, সারা পৃথিবীতে পাঠানো হচ্ছে এই মহাথেরোদের। তিনি জিজ্ঞাসা করলেন মহিন্দকে, তোমরা কি পাবজ্জা গ্রহণ করবে? মহিন্দা সঙ্গে সঙ্গে বলছে, বাবা আমি পাবজ্জা গ্রহণ করব। সংঘমিত্রা বলছেন, আমি পাবজ্জা গ্রহণ করব। সুতরাং এই যে 84,000 ধম্ম রাজিকা লোক কল্যাণে উৎসর্গ করে দিয়ে, সন্তানদের পাবজ্জাতে উৎসর্গ করে দিয়ে সম্রাট অশোক নিজে অশোকারাম বুদ্ধ বিহারে চলে এলেন। কার্তিক অমাবস্যার রাতে জ্বলে উঠল 84,000 মাটির প্রদীপ। প্রত্যেকটি ধম্ম রাজিকাতে জ্বালানো হলো 84,000 মাটির প্রদীপ। দান করা হলো কেন? দান করা হলো পৃথিবীর মঙ্গলের জন্যে। যে অন্ধকার আমাদের ঘিরে রাখে, যে জড়ত্ব আমাদের ঘিরে রাখে, সেই জড়ত্ব থেকে প্রজ্ঞার পথে এই যে আলো, সেই আলোগুলো প্রজ্বলিত হলো। সমস্ত নগরী, বিহার, স্তূপগুলোকে পুষ্পমালার আলোর মালায় সাজিয়ে দিলেন। ভিক্ষুগণ বুদ্ধের যে ধম্ম দেশনা, সেই ধম্ম দেশনা থেকে জীব কল্যাণে তারা গাথা শুরু করলেন। সব্বে সত্তা সুখিতা হন্তু, সব্বে সত্তা আভেরা হন্তু, সব্বে সত্তা অনিঘা হন্তু, সব্বে সত্তা অব্যপজ্জা হন্তু। গতকাল থেকেই আমি লক্ষ্য করছি ঘরে ঘরে দীপদান অনুষ্ঠান শুরু হয়েছে। আমাদের ছেলে মেয়েরা গৌতম বুদ্ধকে, সম্রাট অশোককে সামনে রেখে দীপদান উৎসবের মধ্যে মেতে উঠেছে এবং তারা প্রার্থনা করছেন সব্বে সত্তা সুখিতা হন্তু, সব্বে সত্তা আভেরা হন্তু, সব্বে সত্তা অনিঘা হন্তু।